মনোবল মঞ্জু, আপনার কাছে আসি। আমরা কথা বলছিলাম যে আপনি সেই সময়ের কথা উল্লেখ করেছেন যখন কিনা সে ভারতীয় কূটনীতিকদের সাথে বৈঠকের সময় বেগম জিয়া বলেছিলেন যে মধ্যপন্থা রাজনীতির কথা। কিন্তু আমরা দেখলাম যে একটি মধ্যপন্থা রাজনীতির বিপরীতে আরেকটি জোট দাঁড়িয়ে গেছে। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে আগামী দিনের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে মধ্যপন্থার জায়গা কোথায় থাকবে বলে আপনার মনে হয়? না, বাংলাদেশ অ্যানথ্রোপোলজিক্যালি আমি যেটা মনে করি, বাংলাদেশ অ্যানথ্রোপোলজিক্যালি এটা প্রুভ করেছে বারবার যে বাংলাদেশের মধ্যপন্থার রাজনীতি সাস্টেইনেবল হবে। এখন দেখেন, রাজনীতিতে তো বিতর্ক থাকবে। যেমন আমরা বারবার বলছি যে বিএনপি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির একটা শক্তি আকারে ছিল বলেই বিএনপি জামাত সবাই একজোট হয়ে ভারতীয় আধিপত্যবাদের প্রধান ক্রিয়ানক আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তারা দাঁড়িয়েছিল। এখন এই ভারতীয় আধিপত্যবাদের একটা আপাত পরাজয়ের পরে এখন নিজেদের মধ্যে যখন রাজনৈতিক প্রতিযোগিতাটা হচ্ছে, তখন একে অপরকে দোষারোপ করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই বিতর্ক রাজনৈতিকভাবে একে অপরকে নানাভাবে আহ আঙ্গুল তোলার রাজনীতি, এটা আপনি একেবারে রাতারাতি বন্ধ হবে আমি সেটা মনে করি না। কথা হচ্ছে যে আমাদেরকে এমন কিছু রাজনৈতিক জায়গায় আসতে হবে যেখানে কোনো অযৌক্তিক কথা বলা যাবে না। যেমন ধরেন, এই যে তারেক রহমান বাংলাদেশে কেন আসতে পারছেন না, কেন উনি আসছেন না, এটা নিয়ে বহু কথা বলা হয়েছে। এবং এই যে আপনি একটু আগেই প্রথমে বললেন যে ভারতের সিগন্যাল নিয়ে তিনি এসেছেন, আমি মনে করি এগুলো সবই এক ধরনের পলিটিক্যাল রেটরিক, যেটা আমরা এক রাজনীতি আরেক রাজনীতিকে হেয় করার জন্য বা তার চাইতে আমি শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য এটা বলা হয়। এই সমস্ত বিষয়ে রাজনীতিতে আসলে ধোপে টিকে না। ধোপে টিকে আলটিমেটলি সেটা হচ্ছে যেটা মানুষের কাছে প্রতিভাত হয়, মানুষের কাছে সামনে আসে। যেমন এখন যেটা বলছে বিএনপি, যদি বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে মধ্যপন্থার রাজনীতি, যেমন আপনি দেখেন জিয়াউর রহমানও কিন্তু এই মুসলিম লীগ বা জামাত ইসলামী বা এই ধরনের রাজনৈতিক দলগুলোর লোকদেরকে কিন্তু উনি এক ধরনের স্পেস দিয়েছেন বা অ্যাকোমোডেট করেছেন। খালেদা জিয়াও কিন্তু এক ধরনের অ্যাকোমোডেশনের মধ্যে ছিলেন। এই অ্যাকোমোডেটিভ পলিটিক্স এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে ওনারা প্রধান ভারত বিরোধী দল আকারে দাঁড়িয়েছেন। এখন তারেক রহমান যদি এই রাজনীতি দেশে দেখা যায় যে উনি সেন্টার টু লেফটের দিকে ঝুঁকে পড়ছেন আর জামাত ইসলামী হয়ে পড়ছে সেন্টার টু রাইটের দিকে, তখন এটা কিন্তু এক ধরনের আরেকটা সীমারেখা তৈরি করবে। কারণ আমার কাছে কিন্তু এই ধরনের, এখন আমি এই বিতর্কটাতে যেতে চাই না যে আমি কি বিএনপি কে সেন্টার টু লেফটের দিকে দেখছি বা আমি কি জামাতকে আসলে সেন্টার টু রাইটের দিকে দেখছি বা রাইট টু সেন্টারের দিকে দেখছি। কারণ আপনি দেখবেন জামাত অনেকগুলো পলিসি নিয়েছে, যে পলিসি দিয়ে সে বোঝাতে চাচ্ছে যে সে আসলে কট্টরপন্থী দল না, সে তার মধ্যে উদাহরণ হয়েছে সে তাই কি নারীদের। তাই কি জামাতের নেতারা তো শরিয়া আইন কায়েম করবে সে কথাটা বলে। জামাত কেন সেন্টার টু রাইট হবে? জামাত নিজেই তো একটি রাইটিস্ট ফোর্স বলে আমাদের কাছে মনে হয়। কারণ জামাতের নেতাদের কাছে আমার অনুষ্ঠানে এসে জামাতের গুরুত্বপূর্ণ নেতা বলে গেছেন তারা ইসলামী শরিয়া আইন কায়েম করতে চান। না, জামাতের জামাতের পক্ষ থেকে আপনি বিভিন্ন রকম বর্ণনা পাবেন। আমি যেটা বলি আর কি, বিভিন্ন রকম বর্ণনা দেখবেন আপনার শোতে অথবা অন্য কোনো শোতে জামাতের নেতারা কেউ কেউ বলেছেন যে তারা এক ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তারা বাধা দেবেন না। আমাদের দেশে দেশে একটা বয়ান প্রচলিত আছে যে গান বাজনা, তারপর নারীদের প্রকাশ্যে চলাফেরা, এটা ইসলাম সম্মত না, এই ধরনের একটা রেটরিক আমাদের এখানে প্রচলিত আছে। এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে হয়তো আমাদের আলেম ওলামারা বলেন, ঠিক আছে, কিন্তু শরিয়া রাষ্ট্র হলে আসল যেদিকে ফোকাস করা দরকার, যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র মানে তো আসলে একটা ওয়েলফেয়ার স্টেট হওয়ার, কিন্তু শরিয়া ভিত্তিক রাষ্ট্র হিসেবে ওয়েলফেয়ার স্টেটকে ফোকাস না করে সব সময় দেখবেন সাংস্কৃতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে যাবে, নারীদের চলাফেরা করা যাবে না। না, এবং কারণ কারণ আমরা এরকম মন্তব্য আসলে শুনছি, সেজন্য এই প্রসঙ্গগুলো আসে। শেষ করে দিতে হবে আজকে আমাকে মুজিবুর রহমান মঞ্জু। আমি ডক্টর নাহরিন, আমি আপনার কাছে ঠিক না, এবং আসছি, আমরা শেষ করব। আপনি কারণ কোনো না কোনো ভাবে এগুলো আসে বলেই এই ধারণাগুলো তৈরি হয়। তৈরি হয়, জি। জি, নাহরিন খান, আমি আপনার কাছে আসছি। আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই। আপনার কাছে কি মনে হয় যে আসলে মধ্যপন্থার রাজনীতির জয় হবে কিনা? আর রাজনীতিতে আমরা এক এক সময় এক একটা কথা কোনো দল থেকে শুনতে চাই না, সেই স্পষ্টতার যে অভাব আছে সেটা কিভাবে দূর হবে বা দূর হচ্ছে কিনা, সে মন্তব্যটা আপনার কাছে শুনি। তার আগে কিছু প্রশ্নের উত্তর দিতেই তো হবে। যেমন মঞ্জু ভাই আমার খুব প্রিয় মানুষ, অনেক ভালো ভালো কথা বললেন। এই যে যে আপনি গোপন বৈঠকটার কথা বললেন না, আপনি কি একটু খেয়াল করে
এই যে গোপন বৈঠকটা যখন প্রকাশিত হলো, কাজটি করে একটা ন্যারেটিভ তৈরি করে। আমার মঞ্জু ভাই কিন্তু বিএনপিকে কিন্তু যখন ভারত থেকে এসছে, পররাষ্ট্রমন্ত্রী এসছে খালেদা জিয়া ফিউনারালে যোগ দেওয়ার জন্য, মানে জামাতে ইসলামী বা পার্টিকুলারলি কিছু দল কিন্তু বিএনপি কে প্রো রাজনীতির দেওয়ার চেষ্টা করেছে। আপনি দেখবেন যে একজন ছাত্র নেতা কি ভাষায় এগুলোকে লিখে, কিন্তু পরবর্তীতে যখন এটি প্রকাশ পেল এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্রকাশটি করেছে রয়টার্স, বাংলাদেশের কিন্তু কোনো সংবাদ সংস্থা এটাতে করে নাই, তখন জামাত একটি ন্যারেটিভ দেওয়া শুরু করলো যে এটা আসলে জামাতের আমিরই চেয়েছেন, এজন্য এটা প্রকাশ পেয়েছে। এটা কেন করেছে জানেন? কারণ এই যে ভারত বিরোধী কথা বলে যে লোকগুলো খুব কনসিয়াস না বা এডুকেটেড না, ওই এক ধরনের মানসিকতা, বা আমি যে কথাটা সবসময় বলি ইসলামের সেন্টিমেন্ট নিয়ে যারা রাজনীতি করেন ওই সেন্টিমেন্ট করতে হবে। তো কারণ ভারতের আচ্ছা, অবশ্য আতাত শব্দটা আমি বলতে চাই না, মঞ্জু ভাই তো ভেরি রাইটলি বলেছেন যে 61 সাল থেকে নেইবার অস্বীকার করতে পারবে না, যুদ্ধ হলেও বিরোধী পক্ষের সাথে আপনাকে বসতে হবে। তো এখন দেখেন জামাতের কাজই হচ্ছে সবসময় এরকম যে যখনই সেটা তাদের পক্ষে না যায় তারা একটা ন্যারেটিভ তৈরি করে ফেলে, এবং যে কোনো কিছুতে ধরেন আপনি কিছু বলবেন একটা সহজ জায়গা তারা নিয়ে নেয়, তারা বলে যে এটা তার ব্যক্তিগত, কিন্তু অন্য দলের বেলায় তারা এটা আমাদের করে না। আমাদের শেষ করে দিতে হবে, নাহরিন, আজ আমাদের শেষ করতে হবে। আমরা নতুন বছরের প্রথম দিন আমরা বরং এই আশাবাদ নিয়ে শেষ করতে চাই যে কোনো ন্যারেশন, মানে অপরাজনীতির জন্য কোনো ন্যারেশন ডেভেলপ করা, সেটা আমরা আমরা হ্যাঁ, মঞ্জু ভাই যেহেতু ওখানে মানে ওই জোটে গেছেন, মঞ্জু ভাই খুবই পরিশীলিত মানুষ, আমি আশা করব নারীর প্রতি যে সহিংসতা এবং যে কথাগুলো আমরা বলছিলাম আমি আপনি ফেস করে, আপনি জানেন যে আমার এগেনস্ট একটি কেস করেছে, আমি আশা করব মঞ্জু মঞ্জু ভাই এটা সলভ করে দেবেন।